আজকে আমাদের সঙ্গে রয়েছে আইআইটি খড়গপুরের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর শুভজিৎ সিদ্ধান্ত। তো আজকে শুভজিৎ দার কাছে আমরা শুনে নেব। তুমি বলো তোমার স্কুল লাইফ থেকে শুরু করে আজ পর্যন্ত আইআইটি খড়গপুর আপাতত তোমার ঠিকানা। আইআইটি খড়গপুরের এই জার্নিটা তুমি আমাদেরকে বলো। কোথা থেকে শুরু হ্যাঁ, করেছিলে এবং আজ অবধি? হ্যাঁ। ধন্যবাদ অসীম। তো হ্যাঁ, আমি আহ, মানে আমি বর্ন অ্যান্ড ব্রট আপ কলকাতাতে। তো অবভিয়াসলি তখন বেসিক্যালি Y2K যেই সময়টা ছিল, সেই সময়টায় আমি মানে আমার তখন আমি ক্লাস 9-10-এ পড়তাম আর কি। তো সেই সময়টায় অবভিয়াসলি একটা ইঞ্জিনিয়ারিং একটা ক্রেজ শুরু হয়েছিল সবে সবে পশ্চিমবঙ্গে। মানে ইঞ্জিনিয়ারিংটা তখন আর কি মানে খুব চল উঠেছিল, যেটাকে বলে আর কি, যে ইঞ্জিনিয়ার হতে হবে বা ইঞ্জিনিয়ার ব্যাপারটা একটা যে মানে সবাই একটা ফ্যাসিনেশন শুরু হয়েছে। তো আমি ইঞ্জিনিয়ারিং এর, তো কোনো বাচ্চা যখন বড় হয়, আমাদের তখনকার দিনে কি ছিল, তখনকার দিনে বাবা কাকারা সব আইদার স্কুল টিচার, নয় ক্লার্ক, নয় ডাক্তার, এরকম টাইপের। ইঞ্জিনিয়ার খুব একটা বেশি ছিল না কেউ। একদম। তো আমরা কেউ জানতাম না ইঞ্জিনিয়ার মানে কি। আমরা ইঞ্জিনিয়ারিং পড়া মানে কি জানি না। তো ঠিক আছে, জানতাম যে এমন একটা জিনিস যেটা খুব এখন খুব দাম আছে, লোকজন খুব পড়তে চাইছে, এবং এটা হলে ভালো চাকরি পাওয়া যায়। তো আর একটা ব্যাপার ছিল যে আমার ফ্যামিলিতে সবাই আহ, মানে স্কুল টিচার বা প্রফেসর, মানে প্রত্যেকেই আর কি ওই শিক্ষকতার লাইনে ছিল। তো বাচ্চারা যেরকম হয় ছোটবেলা থেকে, যে একটা রিবেলিয়নের ব্যাপার থাকে, যে আমি ফ্যামিলি যা করছে আমি কেন করবো, আমি অন্য কিছু করবো। একদম। তো তখন একটা ইয়ে ছিল যে না, আমি ইঞ্জিনিয়ার হবো। ঠিক আছে, কেননা বাড়িতে কেউ আহ, সেটা নয় কি, সেটা সেটা কেউ জানে, মানে জানতাম না obviously, কিন্তু ইঞ্জিনিয়ার হতে হবে, ঠিক আছে। এবার ঠিক আছে, তো ওই জন্য যাদবপুরে ভর্তি হলাম। আর যাদবপুরে ভর্তি হলাম, স্কুলিং তো আমার কলকাতায় নবনানন্দা, তারপর যোধপুর পার্ক বয়েজে 11-12 পড়েছিলাম। সায়েন্সে সায়েন্সেই পড়েছিলাম, অবভিয়াসলি সায়েন্সে ভালো ছিলাম, এবং অঙ্ক টঙ্ক ভালো লাগতো, মোটামুটি ফিজিক্স ভালো লাগতো। বাবা ফিজিক্সের টিচার, তো মা ইতিহাস, কিন্তু বাবা ফিজিক্সের টিচার। তো দুটোই ভালো লাগতো, কিন্তু ফিজিক্সটা একটু বেশি ভালো লাগতো, তো সায়েন্স গ্রুপ নিয়ে পড়েছিলাম। এবার আহ, ডাক্তারিটাও পড়তে পারতাম না, ডাক্তারিতে মোটামুটি বায়োলজি ফায়োলজিতে খারাপ ছিল না। আচ্ছা, কিন্তু এটা যেটা ব্যাপার ছিল, যে বুঝতাম যে মানে এটা এটা মানুষের কি হয়, ছোটবেলায় কিছু অদ্ভুত নোশন থাকে, লোকে একদম। জানে না, মানে একদম লজিক কাজ করে না, জাস্ট কাউকে একটা দেখলো বা কিছু একটা কারোর কাছে এটা শুনলো, সেটা একটা বিশাল বড় করে ভাবার একটা ব্যাপার থাকে, তাই না? তো এখনকার আমি দিনে যেরকম দেখতাম যে ট্রেন ব্যাপারটা আরকি। তখন হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংটা ট্রেন ছিল। একদম trend। কিন্তু ব্যাপারটা ছোটবেলায় সবার কাছে ধোঁয়াশা থাকে, খুব কম লোকের কাছে ক্ল্যারিটি থাকে যে কেরিয়ার ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি কি হওয়া উচিত। আমরা যার চারিপাশে দেখি আমরা ভাবি সেটাই করি, তো সেটা অ্যাকচুয়ালি কি সেটা তো একটা, তার জন্য একটা আমরা যেটা বলি স্ট্যাটিস্টিক্স এর বড় একটা স্যাম্পল থাকতে হয়। তো আমাদের কাছে স্যাম্পলটা ছোট ছিল তখন। তো মানে কেউ বাইরে যেত না, এখন টেকনোলজি অত ছিল না, তো ইন্টারনেট তো দূরের কথা, ফোনও ছিল না। তো আমাদের কাছে জগৎটা ছোট্ট ছিল, চারিপাশে দেখতে পাচ্ছি যা সেইটুকুনি আর কি, বা প্রতিবেশী যা করছে, বা বা আমার আত্মীয় স্বজন যা করছে, পরিধিটা খুব ছোট, যা দেখছি ওদের ওদের কাছে একজন কেউ হয়তো, গোটা ফ্যামিলিতে হয়তো একজনই হয়তো যে ইঞ্জিনিয়ারিং করেছে, তার কাছে সে ভগবান আর কি। ওরে বাবা রে, যাদবপুরে যাচ্ছে, অন্য কিছু একটা করছে, হ্যাঁ, কি সব ল্যাব ট্যাবে যাচ্ছে, ল্যাবরেটরিতে কাজ ফাজ করছে, তারপরে বিদেশেও যাওয়ার চান্স আছে, বিদেশ যাচ্ছে। হুম। বিদেশ ব্যাপারটা কি সেটাই তো প্রথম কথা কেউ জানতো না, কেননা এখন তো সবাই ব্লগেই দেখছে যে আমেরিকা ঘুরে আসছে, কখনো আহ কানাডা, কখনো আন্টার্কটিকা অব্দি চলে যাচ্ছে। আমরা ঠিক। ঘর থেকে বাড়ি বাড়ি থেকে ওই আমাদের একটা বেড়াতে যাওয়ার বা ফ্যামিলিতে একটা ইয়ে ছিল, যে পয়সা কড়ি খুব একটা ছিল না বাবা মার, কিন্তু বেড়াতে যেতেই হবে, তো ওই জন্য হয়তো পাহাড়ে টাহাড়ে যেতাম। সেটাই একটা বিশাল ব্যাপার আর কি, যে ইন্ডিয়ার মধ্যে সিমলায় যাচ্ছি, বিদেশ ব্যাপারটা তো জানতামই না। ঠিক। এবার তো যাই হোক, মানে মুদ্রা কথাটা, ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে তখন ইনফরমেশন এটা ছিল না, যে কোথায় কি হবে কেন হবে। আমরা যা চয়েস করতাম, এটা আমরা আমাদের প্রতিবেশী বা কেউ একটা বললো আমাদেরকে, বা ফ্যামিলির কেউ একটা বললো, সেইটাকে ধরে নিয়ে আমরা এগোলাম।
তো এখন কি হচ্ছে যে এইসব ব্লগ টগের মাধ্যমে নানান কিছু ইন্টারনেটের মাধ্যমে সবাই সব জানতে পারছে। তো তখন যে আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, অবভিয়াসলি আমার ফ্যামিলিতে একজন ছিলেন দাদা বা যাই হোক, তিনি প্রথম ইঞ্জিনিয়ার আর কি। তো তিনি ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন, তারপর টিসিএস এ চাকরি করতেন। তো আমি দেখতাম যে মানে ওরে বাবা, এ তো দারুণ ব্যাপার, আমেরিকার সঙ্গে কল হচ্ছে, হ্যাঁ, কখনো যেতেও পারে আমেরিকা। ঠিক। তারপরে ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা কি একটা খুব ফ্যান্টাস্টিক জিনিস। তো যাদবপুরে ভর্তি হলাম। এবার লাইন যেটা চুজ করতে হবে, ইঞ্জিনিয়ারিং লাইন, হুম হুম। তার সম্বন্ধে কোনো আইডিয়া নেই কারণ। কে আইডিয়া দেবে? আইডিয়া দেওয়ার তো জন্য কেউ একজন থাকতে হবে যে আগে যেটা ঠিক করেছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কি, আইটি, ইনফরমেশন টেকনোলজি কি, কম্পিউটার সায়েন্স কি, কোনো আইডিয়া কারোর কাছেই তখন ছিল না। ঠিক। কেননা বেসিক্যালি বাবা মা তারা ইতিহাস পড়েছে, পড়িয়েছে, বা বেসিক সায়েন্স যেটা ফিজিক্স কেমিস্ট্রি এগুলো পড়েছে, স্নাতকোত্তর বা যাই হোক না কেন বিশ্ববিদ্যালয়ে পড়েছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে কারোর আইডিয়া। তো চয়েসটা কি করে হবে একটা মানুষ যে তুমি আইটি পড়বে বা কম্পিউটার সায়েন্স পড়বে? দেখতে হবে যে বেসিক্যালি কোনটা মনে হচ্ছে আর কি আমার, যে এই ব্যাপারটা বেশ শুনতে ভালো লাগছে, ওরকম টাইপেরই ব্যাপার আলটিমেটলি। ঠিক ঠিক। তো মনে হয়েছিল কি, একটা বুদ্ধি ছিল আমার তখন, আমি খুব প্র্যাকটিক্যাল চিরকালই, আমার মনে হয়েছিল আমি খুব রুগ্ন ছেলে চিরকাল, মানে খুব অসুস্থ থাকবো। তা আচ্ছা। আমার একটা ধারণা ছিল মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে খুব পরিশ্রমী আর কি হতে হবে, মানে খুব নানা রকম ওই মিল টিলের ভিতরে কাজ করতে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আজকালকার দিনে কেউ কি আর মিলে গিয়ে কাজ করে বা অ্যাকচুয়াল মেশিনে ইলেক কাজ করে, হুম হুম। ফ্যাক্টরিতে কাজ করে, তা তো নয়। সে তো আর লোহা গরম করে পিটিয়ে বানাচ্ছে না। আমাদের ধারণাটা কি ছিল তখন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মানে একদম লোহাকে পিটিয়ে, গরম লোহাকে, ধাতুকে বানিয়ে আমাকে ইয়ে করতে হবে। আমি রোগা পটকা বেটে খাটো লোক, অ্যাজমা রুগী, আমি ওটা পারবো না। তো আমাকে ঠিক। কি করতে হবে, এমন একটা কিছু যেটা একটু মানে মাথা থাকলেই হবে, আর কম পরিশ্রম। হুম তো হুম। কি, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স। তাহলে সেগুলো কি আমি দেখেছিলাম যে আমার দাদা যে টিসিএস এ পড়তো, সে ইলেকট্রনিক্স এর লোক, ইলেকট্রনিক্স পড়েছিল যাদবপুর থেকে, তো সে টিসিএস এ গেছে। তো আমার ধারণা ছিল যে তাহলে আমি যদি আমাকে সেইটাই, যদি আমাকে চুজ করতে হয় যে আমি কম্পিউটার সায়েন্স, কম্পিউটার বা আইটি তে চাকরি করব, যদি সেটা ঠান্ডা ঘরের মধ্যে কাজ হওয়ার ব্যাপার, যেটা লেদ মেশিন নিয়ে কাজ নয় অ্যাকচুয়ালি, তাহলে একদম আমি ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল পড়ে আবার সেখানে যাবো কেন চেঞ্জ করে? তো একদম। প্রথম থেকে আমি কম্পিউটার নিয়েই পড়ি। তো ঘরের কাছে আমি যাদবপুরকে বেছে নিলাম, এবং কম্পিউটার সায়েন্সে একটু তখন বেশি র্যাঙ্ক, একদম 1 থেকে 40-এর র্যাঙ্ক করে পাওয়া যেত। তো আমার র্যাঙ্কটা একটু কম ছিল, তাই আমি আইটি চুজ করি। কেন আমি বাড়ি থেকে বাইরে যাব না, আমি দুর্গাপুর যাব না, রাউরকেলা যাব, এটা আমার একটা ছিল। তো আইটি নিয়ে পড়লাম, বেশ ভালো কথা। 4 বছর যাদবপুরে সবাই কিভাবে কাটায় আমিও সেভাবে কাটালাম, মানে মজাটা বেশি, আড্ডাটা বেশি, পড়াশোনা কম। কেন চাকরি পাওয়া যায় যাদবপুরে তখন তো, এখন চাকরি নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। ঠিক আছে, চাকরি এখন যাদবপুর তো ছেড়ে দাও, আমাদের আইআইটি খড়গপুরের স্টুডেন্টরা অব্দি অনেক জায়গায় 60%, 70%-এর বেশি চাকরি পেয়েছে। তখন কি আর, তখনকার দিনে আহ দুটো তিনটে করে চাকরি একজন পেয়ে যাচ্ছে, যাদবপুর থেকে পাস করেছে ব্যাস, আর কেউ কোনো প্রশ্নই করবে না। তুমি মোটামুটি ভালো পড়াশোনা হলে তোমাকে ধরে ধরে চাকরিতে নিয়ে নিচ্ছে, টিসিএস বলো, ইনফোসিস বলো, হ্যাঁ, বেয়ার মিনিমাম একটা ইন্টারভিউতে হয়ে গেল। তো সেই জন্য পড়াশোনা করতাম না ভালো করে, ঠিক আছে। কোডিং ফোডিং তো সব যা করে আর কি আমরা করতাম, কেন জানতাম যে চাকরি, আলটিমেটলি চাকরিটা সহজ। আর ইঞ্জিনিয়ারিং এ ঢুকেছি, ইঞ্জিনিয়ারিং এর মানেটা, ধারণাটা তখন ছিল যে অ্যাটলিস্ট ফার্স্ট সেকেন্ড ইয়ারে পড়াশোনা করলে তুমি আর কি হিরো হল, হিরো হতে হবে, তাই না? এক্স্যাক্টলি তো ঠিক। ইঞ্জিনিয়ারিং এ এবার ফার্স্ট সেকেন্ড ইয়ার হিরোগিরি করতে বেরিয়ে গেল, মানে পড়াশোনা না করে কাটাবো। তারপরে থার্ড ইয়ারে যখন বুদ্ধি হলো যে না, একটু পড়াশোনা করতে হবে, আর নয়তো ভবিষ্যতে গিয়ে কি হবে, প্রশ্ন টশ্ন করলে জিজ্ঞেস করতে পারবো না, উত্তর দিতে পারবো না, করলাম। এবার তারপরে হচ্ছে গল্প, এবার এইটাই হচ্ছে ইন্টারনেট না থাকার বা পরিধি কম হওয়ার যে প্রবলেমটা, যে তখন কেউ ছিল না যে বলবে যে এই চাকরি, টিসিএস এর চাকরি বা ইনফোসিস এর চাকরির বাদে একটা জগৎ রয়েছে, অনেক কিছু করা যায়। জানতাম না যে বিদেশে গিয়ে আরেকটু ফার্দার স্টাডিজ করে একটা প্রফেসরের চাকরি, বা একটা বাইরে কোনো একটা রিসার্চ ল্যাব, সেখানে চাকরি হতে পারে। রিসার্চ ল্যাব কাকে বলে সেটা আমরা জানতাম না তখন, যে
একটা রিসার্চ ল্যাব হয়, সেখানে চাকরি হয়। মানে ইন্ডিয়াতে ইঞ্জিনিয়ারিংটাই তখন কম, এবার ইঞ্জিনিয়ারিং এর রিসার্চ ল্যাব সেটা তো নেই আর কি, সেটা একটা মরীচিকার মতো ব্যাপার। হ্যাঁ, তো সেইখানে বিদেশে গিয়ে কি করবো সেটা তো আইডিয়াও নেই, বিদেশে যাওয়া যায় তাও জানি না। এবার নিজেদের প্রফেসরকে যা যা হয় আর কি, ঘরে ঘরে তুমি দেখছো যে ঘরে তোমার মা বা বাবা যেটা করছে তুমি সেটাকে সবসময় ভাববে যে সেটা খারাপ। একদম। বা তুমি যেখানে ধরো পড়ছো সেই প্রফেসরদের তুমি সবসময় একটু চিরকালই মনে মনে একটা গালাগালি দেবে, "এ বাবা, এ খালি কম নম্বর দেয়, পাস করায় না, হ্যাঁ, বকে, হ্যাঁ, এরকম একদম। একটা বোরিং লাইফ, সে আমরা খালি মজা করতে চাই, এ খালি পড়াশোনাই কথাই বলে।" হ্যাঁ, একটা টোটালি আনঅ্যাট্রাকটিভ একটা জব। হুম। তো ওইটা তো ভাবিনি একাডেমি একটা লাইফ হতে পারে তখন, যেটা একটু কুল হতে পারে। এখনকার দিনে লোকে এটা বুঝতে পারছে যে একাডেমিও একটা কুল লাইফ হতে পারে, বা তোমার রিসার্চ ল্যাব একটা অপরচুনিটি হতে পারে। তো চাকরি, তো চাকরিতেই ঢোকার কথা মানে ভাবলাম। থার্ড ইয়ারে গিয়ে তো দুটো তিনটে চাকরি অলরেডি হয়ে গেল। কিন্তু তখন আমার একটা ধারণা ছিল যে বিদেশে অ্যাকচুয়ালি যাওয়া যায়, পড়াশোনা করা যায়, বাইরে কিছু করা যায়। কিন্তু ফ্যামিলির চাপের, মানে ফ্যামিলির চাপ না, ফ্যামিলির একটু ফিনান্সিয়াল একটু ক্রাইসিস, একটু হেলথ ক্রাইসিসও ছিল। মার একটু প্রবলেম ছিল তখন আর কি। তো সেই জন্য আমি ভাবলাম যে আমি বিদেশ বা ফার্দার স্টাডি করবো না, একটু চাকরি বাকরি কলকাতার মধ্যে পেলে করে নেবো। তো সেটা পেয়েও গেলাম, পিডব্লিউসি, প্রাইস ওয়াটার হাউস কুপার্স আমাকে নিয়ে নিল। টিসিএস এও পেয়েছিলাম, কিন্তু ওটা চাকরিতে একটু, ওরা প্রথমে স্টার্টিং স্যালারিটা অনেক বেশি দিচ্ছিল। তো ওখানে জয়েন করে গেলাম প্রাইস ওয়াটার হাউস কুপার্সে। জিআরই দেবো বলেও দিলাম না তখন, কেননা ফ্যামিলির সিচুয়েশনটা একটু খারাপ ছিল। তো পিডব্লিউসি তো কলকাতাতেই জব ছিল, যেতাম আসতাম ঠিক আছে। আহ চাকরি করা শুরু করলাম, কিন্তু উইদিন মোটামুটি 3-4 মাসের মধ্যেই ব্যাপারটা ডিসলিউশন হয়ে গেল, যে চাকরিটা ব্যাপারটা আমার ঠিক পোষানো না। মানে আমার খারাপ লাগা শুরু করলো, খারাপ লাগা শুরু করলো। চাকরি তো ভালো, মানে অবভিয়াসলি একটা ইঞ্জিনিয়ারিং পাস করে একটা প্রায় পিডব্লিউসি তে ধরো জব তো ভালোই ছিল, কিন্তু ব্যাপারটা সেটেল লাইফ হচ্ছে ছিল। আমার ব্যাপারটা। হ্যাঁ, সেটেল লাইফ ছিল কিন্তু তুমি মজা পাচ্ছিলে না। আমি মজা পাচ্ছিলাম না। এবার মজা পাচ্ছি না, এটা তুমিও বুঝবে ব্যাপারটা, তুমিও সেম জায়গা থেকেই আসছো, যে ওই ধরা বাঁধা একটা ব্যাপার। হুম, হুম। 9টা থেকে 6টা, বা 9টা থেকে 6টা নয়, অ্যাকচুয়ালি সফটওয়্যারে 9টা থেকে 10টা 12টাও হয়ে যায়, উইকেন্ডও চলে যায়। আর সেটা পরের ব্যাপার, কিন্তু কথা হচ্ছে যে তুমি ধরা বাঁধা একটা জীবন আর কি। তোমাকে বলে দেওয়া হবে এইটা তোমার কাজ, এই ক্লায়েন্ট এই রিকোয়ারমেন্টটা আছে, হুম। এটার জন্য তোমাকে এই কোডটা করতে হবে, এই সফটওয়্যারটা ডেলিভার করতে হবে, এই মেনটেনেন্সের কাজ রয়েছে, 2 পাতা কোডিং রয়েছে, এই ধরা এইটা করতে হবে, এই বাইরে কিছু নেই। তুমি কিছু ভাবতেও পারবে না, করতেও পারবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আহ, মানে ইন্ডিয়া, বিশেষ করে কলকাতা চিরকালই একটা সফটওয়্যারের আউটসোর্সিং এর হয়, চিরকাল। মানে হুম। ব্যাপারটা কি যে আমাদের এখানে কোনো নতুন জিনিস হয় না। যা হয় কোথাও একটা আহ, মানে কনসেপচুয়ালাইজ বাইরে হয়, আমরা এটাকে ইমপ্লিমেন্ট করি সেই ব্যাপারটা। মানে আমাদের এখানে কোডিং করে ব্যাপারটাকে বানানো বলে দেয় কেউ একটা, ডেনমার্ক থেকে বা ইউএস থেকে বা কোরিয়া থেকে কেউ একটা বললো যে ইনিশিয়াল আর্কিটেকচার বা ইয়ে করলো যে সলিউশনটা এরকম হওয়া উচিত। হ্যাঁ, রিসার্চ ফিসার্চ করে এবার তোমাকে বলে দেওয়া হলো আচ্ছা এই ল্যাঙ্গুয়েজে কোড হবে, এইটা হবে, এই স্ট্রাকচার ধরে কোড কর। তো তো ভাবনা চিন্তার ব্যাপারটা একটু কম থাকে এইসব ক্ষেত্রে। তো আমার আবার চিরকালই একটা ছিল যে আমি যদি কিছু ভাবতে না পারি, আমাকে যদি ধরে বাঁধা কাজ দেওয়া হয় বোরিং টাইপের, আমার ঠিক ভালো লাগে না, ব্যাপারটা কখনোই ভালো লাগতো না। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আহ যেটা দেখতাম যে উম, এটা এটা ভ্যারি করে, বিভিন্ন জায়গায় ভ্যারি করে, সেম কোম্পানির মধ্যেও ভ্যারি করে বিভিন্ন প্রজেক্টে। কিন্তু বাঙালি এবং ইন্ডিয়ানদের একটা ব্যাপার আছে, যে লেবার ফোর্স যারা রয়েছে, লেবার ফোর্স মানে ধরো যারা অ্যাকচুয়ালি কাজ করছে, হাত নোংরা করে কোডিং করছে বা যাই করছে, মানে তাদেরকে যারা মানে ম্যানেজ করছে, তারা একটু রাফলি ডিল করে আমাকে। মানে সর্ট অফ তোমাকে একটা, তাদের একটা ব্যাপার থাকে যে তুমি একটা এমপ্লয়ি, তোমাকে একটা টাইম দেওয়া হয়েছে, তার মধ্যে কাজ করতে হবে। তোমাকে যে একটা খুশি করানোর ব্যাপার থাকে, তোমাকে যে একটা অন্যভাবে কথা বলার ব্যাপার থাকে, একটু ইন্টারেস্ট গ্রো করানোর ব্যাপার থাকে, তোমাকে যে একটা ভ্যালু দেওয়ার ব্যাপার থাকে, সেই ব্যাপারটা না আমি এটা ভেবেছি, এটা অনেকেরই হয়তো পছন্দ হবে না, আমি এটা দেখেছি যে
ইন্ডিয়ানদের মধ্যে কালচারটা একটু একটু অন্যরকম রয়েছে, যে মানে এমপ্লয়ীদের কিভাবে ট্রিট করা হয় সেটা খুব একটা ভালো না। আমি বিদেশে থেকেছি বা পড়াশোনার সূত্রে আমি, যেটা আমি বন্ধুদের কাছে শুনেছি এবং ফেসও করেছি, ওখানে সামহাও ব্যাপারটা হচ্ছে ওরা খুব প্রফেশনাল, এবং ওদের কি হচ্ছে ওরা খুব মানে পোলাইট বেসিক্যালি। ওরা কখনো রাফ কথা বলবে না, যে "এই, করতে পারছিস না, যা বাড়ি চলে যা", বা হুম, হ্যাঁ তুই ইয়ে করে রেজিগনেশন লেটারটা দিয়ে চলে যা, জ্বর হয়েছে তো কি হয়েছে, হুম, হ্যাঁ ওসব করলে হবে না, বা একটু হয়তো গালাগালিও হয়ে যায়। ঠিক আছে, মানছি আমরা এমপ্লয়ি, অবভিয়াসলি আমাদের কাজ করতে হবে, কিন্তু তার মানে এই নয় যে তুমি ব্যাপারটাকে ওইভাবে করে বল। তো আমার ওগুলো ভালো লাগে, যে এটা কি ভাই, এটা কি হচ্ছে, আমাকে কেন এভাবে কথা বলছে, আমিও একটা এমপ্লয়ি, ও একটা এমপ্লয়ি, আমার ম্যানেজার আমাকে এভাবে করে কথা বলবে, বা বা এটা। আর মেইন ব্যাপারটা ছিল হচ্ছে যে বেসিক্যালি তুমি একটা সেম টাইপের একটা ফ্রেমওয়ার্কে কাজ করে যাচ্ছ, কিছু নতুন ভাবার জায়গা নেই, ওই গতানুগতিক শেখার কিছু ব্যাপার নেই নতুন করে, আর আহ ভাবনা চিন্তা করার ব্যাপার। তো আমার ওটা ভাল লাগতো। ঠিক আছে, অনেকেরই ভাল লাগে এবং সেখানেও লোকে অপরচুনিটি খুঁজে নেয়, কিন্তু আমি সামহাও ব্যাপারটাকে মেনে নিতে পারিনি, আর আমি নিজে অপরচুনিটি খুঁজিনি, আমি পালিয়ে যাওয়ার চেষ্টা সবসময় করি। তো এভাবে করে 4টি বছর আমি কাটিয়ে দিয়েছি। আর পিডব্লিউসি ভালো লাগেনি, আমি চেঞ্জ করে আবার আইবিএম এ গেলাম। সেখানে ভালো লাগতো অ্যাকচুয়ালি, আইবিএম এর কালচারটা একটু আমার বেটার লাগতো সামহাও, কারণ প্রজেক্টটা আমার ডিফারেন্ট ছিল, আর গ্রুপটাও ভালো পেয়েছিলাম। হুম, তো সেখানে আমি একটু বেশ মজা করতাম কাজে। আমাদের রাত জেগে ওখানেও কাজ করতে হতো, স্যাটারডে সানডেও কাজ করতে হতো, কিন্তু ওখানে আমার ম্যানেজার খুব ভালো ছিলেন, আর টিম লিডারও ভালো ছিলেন। এখনো আমাদের ভালো রিলেশনশিপ রয়েছে, সৌমিক দা। তো আমাকে চেষ্টা করতো ওরা, যে বা তমাল দা, ওরা চেষ্টা করতো যে একটু কাজটাকে একটু ইন্টারেস্টিং টাইপের জিনিস দিতে, যে ইনিশিয়াল ফেজে কাজটা আছে আমাকে দিয়ে দিল, বা হুম, একটু মানে মানে একটু মানে একটু ফ্রিডম দিত sort of, বা ভেবেচিন্তে কাজটা দিত। যাই হোক, কিন্তু তখন আমি ততদিনে আর কি আমি মোটামুটি মন বানিয়ে ফেলেছি, আমার বন্ধু বান্ধব যারা বাইরে পড়তে গেছে তাদের সঙ্গে কথা বলে, যে আমি এটাকে আর কন্টিনিউ করব, সফটওয়্যারের চাকরি বা অ্যাকচুয়াল চাকরি যেটা হয়, আমাকে ফার্দার স্টাডি করে আরেকটু নিজেকে এক্সপ্লোর করতে হবে, রিইনভেন্ট করতে হবে। তো আর তার মধ্যে আমার মার একটা ব্যাপার যে ছিল, শরীরের ব্যাপারটা, তো সেটা একটু অপারেশন টপারেশন হয়ে একটু বেটার সিচুয়েশনে চলে গেছিল। তো আমি সেই জন্য ঠিক করলাম যে আমি একটু ট্রাই করে দেখি কি করা যায়। তো আমার বন্ধুরা যারা বাইরে ফাইরে ছিল তারা আমাকে কিছু হেল্প করেছিল, যে গাইড করেছিল, হ্যাঁ তুই ঠিক আছে, 4 বছর হয়ে যাচ্ছে তো কি হয়েছে, স্টিল এখনো তুই পড়াশোনা করে বাইরে যেতে পারিস। একটা গ্যাপ পড়ে গেছিল আমার 4 বছরে ফার্দার স্টাডিজে। তো আমি তখন তো এক্সপ্লোর টেক্সপ্লোর করলাম, করে পরীক্ষা দিলাম, জিআরই পরীক্ষা, ওয়েফের পরীক্ষা দিলাম, দিয়ে তারপরে আমি কথাবার্তা বললাম কিছু প্রফেসরদের সঙ্গে, যে এরকম করতে চাই, আপনারা কি অপরচুনিটি আছে টাছে ইউরোপ বা ইউএসএ তে। তো একজন প্রফেসরের সঙ্গে বাড়িতেও কথা হয়ে গেল, উনি দেশে এসেছিলেন, তখন আমাকে ডাকলেন, আমি গিয়ে কথাবার্তা বললাম, ভালো লাগলো, ওনারও ভালো লাগলো, আমারও ভালো লাগলো। তো মোটামুটি পাকা কথা যেটা হয় আর কি হয়ে গেল। এবার তো কে আর ব্যাপারটা হচ্ছে, তখন আমার মার অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু পার্সোনাল এবং ইয়ে, কিন্তু মার ক্যান্সার ধরা পড়েছিল, কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্ট হয়ে মা সুস্থ হয়ে গেছিল। তখন আমার ডাক্তাররাও বলেছিলেন যে হ্যাঁ তুমি এবার যেতে পারো, কোনো অসুবিধা নেই। আমি বললাম, ঠিক আছে ফাইন, সব তো ঠিক আছে, বাড়িতে এবার যেতেই পারি। তো তারপরে কি করলাম, যে 4 বছর চাকরির পর, সফটওয়্যার চাকরির পর আমি বিদেশ চলে গেলাম, ইউএসএ তে। এবার ইউএসএ তে মানে আমার ইউনিভার্সিটিটার নাম ছিল লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি, যেখানে তুমি জানো অর্ঘ্যকে এবং সৈকতকে, ওরাও তো ওখানে হুম, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে। তো আমি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টেই ওখানেই আমার সুপারভাইজার সুপ্রতীক স্যার, ওনার সঙ্গে আমি কাজ করতাম, জয়েন করলাম ওখানে। দিয়ে আমার ওখানে অ্যাকচুয়ালি অলরেডি আমার জানাশোনা ছিল, মানে আমার স্কুল লেভেলের যে বন্ধু অনির্বাণ বলে, অনির্বাণ সরকার, ও নবলানন্দায় পড়তো আমার সঙ্গে, তো ও ওখানে ছিল অলরেডি অনেকদিন ধরে, ও ইলেকট্রিক্যাল পড়তো। তো আচ্ছা, ওর সঙ্গে অলরেডি আলাপ ছিল, তো জায়গাটা আমি জানতাম, ব্যাটন রুজ শহরটা। তো আমি গিয়ে ওখানে, তো ঠিক আছে, ওখানে গিয়ে প্রথম দিন গিয়ে আহ, ভাত ডাল খেয়ে নিলাম, যেটা লোকে পায় না আর কি। বাড়ির ভাত ডাল, সে অনেকবারই রান্না, কল্পতরু ও একটা ফ্রেন্ড ছিল, সে রান্না করলো। খেয়ে টেয়ে ঘুম ঘুম দিলাম, তো তার যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে আমার অলরেডি একটা হোমলি ফিলিং ওখানে ছিল, তৈরি হয়েছে। তো গিয়ে তো 5 বছর ওখানে পিএইচডি করলাম লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে। আর আমাদের একটা সুন্দর সার্কেলও ছিল, যে তুমি তো অলরেডি আমার কিছু ফ্রেন্ডকে জানো।
তো আমরা রুমমেট এবং সেম বাড়িতেই থাকতাম, সব বাঙালি বন্ধুরা মিলে মজা টজা করতাম, বেড়াতে যেতাম। এবার তারপরে আমি তো আমার সবসময় একটা বাড়ি ফেরার ইয়ে ছিল। আচ্ছা, বাই দ্য ওয়ে, যেটা হয়েছিল 2012-তে, আনফর্চুনেটলি আমার মার ক্যান্সার আবার রিল্যাপস করলো এবং মা মারাও গেল। তো আমি তখন আবার ফিরে এসেছিলাম কয়েকদিনের জন্য। তারপরে আমি অলমোস্ট ঠিক করেছিলাম সব ছেড়ে দেবো, আমি পড়াশোনা ছেড়ে দেবো। তো আমার সুপারভাইজার আর কি, প্রতীক স্যার, উনি আমাকে বোঝালেন, আমার বাড়ির লোকও বোঝালো যে যা হয়েছে হয়েছে, তো কিছু করার নেই, তুমি তোমার পড়াশোনা কেন ছেড়ে দেবে, যেটা দূরে গিয়েছো, যাও, তোমার মার ভালো লাগবে, এসব বলে করে বোঝানো হলো। তো আমি আবার চলে গেলাম একটা গ্যাপের পর, 6 মাস মতো গ্যাপের পর আমি আবার গেলাম, রিজিউম করলাম পড়াশোনা। এবং ভালো করে পড়াশোনা তাড়াতাড়ি শেষ করে, মানে উইদিন 5 ইয়ার্স কমপ্লিট হয়ে গেল আমার পিএইচডিটা 2016 সালে। তো তার আগে অলরেডি আমার আহ, একটা পোস্ট ডকের কথাও হয়ে গেল। তো পোস্ট ডক, যেটা পিএইচডি পর করতে হয় একটা, কোথাও একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য কোনো রিসার্চ ল্যাবে, তো সেটা আমার অলরেডি কথা হয়ে গেল একজন প্রফেসর, উনি লিসবনে, পর্তুগালে, একজন ইউনিভার্সিটি অফ লিসবনের একজন প্রফেসর, রড্রিগো রড্রিগেজ। তো উনি বেসিক্যালি, ওনার সঙ্গে কথাবার্তা হলো যে আমার এটা পিএইচডি কমপ্লিট হতে চলেছে, তো আমার এরিয়া, ওনার এরিয়া ম্যাচ করছিল, সেম এরিয়াতে কাজ করেন, তো উনি হ্যাঁ বলে দিলেন। তো তারপরে আমি চলে গেলাম ইউএসএ থেকে ডাইরেক্ট লিসবন, পর্তুগাল। এটা 2016 অক্টোবর সালে আমি চলে গেলাম। তো সেখানে আমি 1.5 বছর ছিলাম পর্তুগাল। পর্তুগালটা ভীষণ সুন্দর একটা দেশ, লোকজন খুব ভালো। লিসবন শহরটা ছবির মতো সুন্দর শহর, এবং ওখানে সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে ওখানে লোকজন ভীষণ ইনভাইটিং আর কি, মানে খুব কালচার্ড, ইনভাইটিং, এবং মানে কোনো রেসিজমের ব্যাপার তো দূরের কথা। এবং তুমি ওখানে গিয়ে যে তুমি কোন দেশ, কোথায় কি আছো, ডাজন্ট রিয়েলি ম্যাটার। আর ওখানে সঙ্গে কলকাতার কালচার অনেকটা মিল মিল খায় তখনকার কলকাতার কাছে। মানে পড়াশোনার একটা এনভায়রনমেন্ট, সবাই পড়াশোনা করছে, শুধু পড়াশোনা না, আড্ডার এনভায়রনমেন্ট, অদ্ভুত ব্যাপার। ওখানে তুমি লিসবনে গিয়ে দেখবে, তুমি মানে রাত্রির জেগে থেকে লোকজন আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে বা যাই হচ্ছে, বেশ গ্যাদারি করছে, মানে সেখানে যে উল্টো পাল্টা কাজ করছে তা না। স্টুডেন্টরা বা ইয়ংস্টাররা বসে বসে আড্ডা দিচ্ছে, আলোচনা করছে, সব জায়গায় একটা বেশ সুন্দর ব্যাপার। যেটা আমেরিকায় যেটা নেই। আমেরিকায় প্রথম কথা প্রবলেমটা হচ্ছে, আমেরিকায় হয়তো আহ, কত, মানে মানে বলতে গেলে 100 জন লোক তোমার একটা কলকাতার মতো একটা শহরে বাস করে। তো ঠিক। সেই স্কেলে যা হয় আর কি, একজন এখানে আছে, আরেকজন 10 কিলোমিটার দূরে আছে। ঠিক তো ঠিক। কিন্তু ইউরোপের ব্যাপারটা ডিফারেন্ট। ইউরোপের ব্যাপারটা হচ্ছে ছোট কন্টিনেন্ট, তার মধ্যে অনেক পপুলেশন। তো যেটা হয় আর কি, লোকজনের মধ্যে অনেক বেশি যাতায়াত বা আলাপ পরিচয়ের ব্যাপারটা থাকে। যাই হোক, তো লিসবনে আমি 1.5 বছর ছিলাম, পোস্ট ডক করছিলাম। তার মধ্যেই আমি তো ইন্ডিয়ায় ফিরবো ঠিকই ছিল, আমি কিছুতেই সেটেল বাইরে করতাম না, কারণ আমার বাবা মারা যাওয়ার পর একা হয়ে গেছিলাম, আমার ভাইয়েরও একটা প্রবলেম আছে। তো যাই হোক, তো আমার বাড়ি ফিরতে হতো, মানে বাড়ি মানে ইন্ডিয়ায় ফিরতে হতোই। এবার তখন আমি আর কি খুব চেষ্টা করছিলাম যে কোথায় কি হয়। তো তখন লাকিলি অনেকগুলো আইআইটি খুলে গেছে। তো, আগের মতো 5টা 6টা আইআইটি না, 23টা আইআইটি খুলে গেছে। তো আমি আইআইটি যোধপুরে অ্যাপ্লাই করেছিলাম, পেয়েও গেছিলাম। তো যোধপুরে পেয়ে যাওয়ার পর আমি ওখানে 2017 সালে ফেব্রুয়ারিতে জয়েন করে দিলাম। তার মানে তুমি এবার ফার্স্ট আইআইটি দু হাজার যোধপুরে আঠেরো ছিল? হ্যাঁ, হ্যাঁ, যোধপুরে, রাজস্থান। হুম তো হুম। 2018 সালে ফেব্রুয়ারি, সরি, হ্যাঁ। তো রাজস্থানে গেলাম এবার। রাজস্থান তো বিউটিফুল জায়গা, ভীষণই সুন্দর জায়গা, ভীষণ সুন্দর রাজ্য। তো ওখানে মোটামুটি 1.5 বছর ছিলাম, কিন্তু চুটিয়ে ঘুরেছি, মানে এভরি উইকেন্ড আর কি ঘুরেছি আর কি। আর ইন দা মিন ওয়াইল আমার বিয়েও হয়ে গেল ওই যোধপুরে যাওয়ার পর পরই আর কি। ওটা আমার একটা ডিল ছিল আর কি বাবার সঙ্গে, যে আচ্ছা। আমি তখনই বিয়ে করবো যখন, মানে বাবা একবার আর কি আমার সঙ্গে ইউরোপ ঘুরতে আসবে। তো বাবা ইউরোপ ঘুরতে এলো অনেক কাকুতি মিনতির পর, ইটালি ফিটালি ঘুরিয়ে দেখালাম। আমি বললাম ঠিক আছে, তুমি এসছো, এবার ঠিক আছে, আমার পরে কথা এগ্রিমেন্ট শুন। অনুযায়ী আমি পাত্রী দেখো এবার। এবার পাত্রী দেখলো, বিয়েও ঠিক হয়ে গেল মোটামুটি। এবার তো আর তারপরে বউ চলে এলো আমার সঙ্গে রাজস্থানে। তো কিন্তু তারপরে আর কি আমি কয়েকদিনের মধ্যেই আর কি ওখানে জয়েন করার পরে আইআইটি ভিলাইয়ের একটা অফার পেয়েছি আচ্ছা। সাইমultaneously। কিন্তু আমি আইআইটি ভিলাইটা তখন জয়েন করিনি, আর ইন্টারভিউটাকে একটু পিছিয়ে দিয়েছিলাম।
কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যোধপুরে গিয়ে আমি এটা ফেস করেছিলাম যে আমাকে তো সবসময় কলকাতায় যাতায়াতের একটা ব্যাপার ছিল, যে বাবা যেহেতু একা আছে আমাকে একটা সবসময় একটা বাড়িতে একটা মুখ দেখানোর ব্যাপার আছে। কিন্তু যোধপুরের প্রবলেমটা কি হচ্ছে, সবকিছু সুন্দর, সব ঠিক আছে, খুব সুন্দর ক্যাম্পাস, খুব ভালো জায়গা, লোকজন খুব ভালো, চুরি চামারি নেই প্রথম কথা, আহ, ভীষণ সেফ জায়গা, কিন্তু ট্রাভেলটা খুব ডিফিকাল্ট, মানে তুমি কমিউনিকেশনটা খুব ডিফিকাল্ট তোমার। বেসিক্যালি ওখান থেকে যাতায়াত করার একটা ট্রেন আছে কলকাতার, মানে দিনে একটাই ট্রেন ছাড়ে, এটা আচ্ছা। 31 ঘন্টা মিনিমাম লাগে। তখন সেই সময়, এখন তো ট্রেনের কোনো বাবা মা নেই আর কি, মানে এখন হয়তো 40-50 ঘন্টাও লেগে যেতে পারে যা আজকাল যা ট্রেন লেট। ঠিক ঠিক। আর তারপর হচ্ছে, তাছাড়া অপশন হচ্ছে তোমার ফ্লাইট। এবার ফ্লাইটের ব্যাপারটা হচ্ছে, যোধপুর এয়ারপোর্টটা খুব ছোট্ট এয়ারপোর্ট, মাত্র দুটো গেট আছে। আহ, এবার সেখানে তোমার কলকাতার কোনো ফ্লাইট তো নেই অবভিয়াসলি, এবার তোমাকে চেঞ্জ করে যেতে হবে তোমাকে। দিল্লিতে তুমি গেলে একটা ফ্লাইটে, তারপর 9 ঘন্টা দিল্লিতে তুমি বসে আছো এয়ারপোর্ট, তারপরে তোমার ফ্লাইট এলো, গেলে। এবার মানে ট্রেনের মতোই একই রকম টাইম হরে ধরে লেগে গেল আর কি। আর এক্সপেন্সিভ, দুবার চেঞ্জ করতে হচ্ছে, আর যেহেতু কম ফ্লাইট ছাড়ে, ফ্লাইট গুলোর দামও বেশি। তো আমি দেখলাম যে না, এটা আমার পক্ষে সাস্টেনেবল হচ্ছে না, আমি এটা চালিয়ে যেতে পারবো না। আমাকে এত পয়সা তো ছেড়েই দাও, আমাকে কলকাতায় যেতে গেলে অনেক প্ল্যান করে যেতে হচ্ছে, মানে বছরে মানে দুবার যাওয়াটাও ডিফিকাল্ট। তো সেটা আমার চলবে না। এবার আইআইটি ভিলাই, তো আমাকে ঠিক আছে, তো হয়ে গেছে। অ্যাটলিস্ট হাফ ওয়ে হয়ে গেল, ডিস্টেন্সটা একটু কাছে চলে এলাম। তো 12-14 ঘন্টায় বাড়ি চলে যাচ্ছি, তো ট্রেনে, আর ফ্লাইটের দরকারই নেই। আর অনেক ট্রেন, বেসিক্যালি রায়পুর থেকে, তখন আইআইটি বিলাইয়ের ক্যাম্পাসটা রায়পুরে ছিল, টেম্পোরারি ক্যাম্পাস ওদের, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তারপরই মানে আমি যাওয়ার 4 বছর বাদে আর কি পার্মানেন্ট ক্যাম্পাস তৈরি হলো ভিলাইয়ে। এনিওয়ে, তো আমি ভিলাইতে গেলাম, জয়েন করলাম, যে বাড়ির কাছাকাছি হবে। সেখানে খুব ভালোই ছিলাম, 5টা বছর কাটিয়েছি। 2019 থেকে মে, 19-এর মেতে জয়েন করেছিলাম, 2024 অব্দি ছিলাম, এবং সবাইকেই চিনতাম, ভীষণ সুন্দর একটা এনভায়রনমেন্ট হয়েছিল। ইনফ্যাক্ট আমার ওয়াইফ এখনো কমপ্লেন করে যে এরকম সুন্দর একটা অ্যাকচুয়ালি সোশ্যাল গ্রুপ হয়ে গেছিল আমাদের, সেটা আর কোথাও সম্ভবই নেই। এত সুন্দর একটা, লাকিলি আমরা গ্রুপ পেয়ে গেছিলাম, যে মানে মানে প্রায় 50 জন ফ্যাকাল্টি, 50 জনের সঙ্গে তোমার সেম বন্ধুত্ব আর কি, মানে কোনো ইগো ফিগো কিছুই নেই কারো। আর তো যাই হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে, সেখানে গিয়েও আমি যেটা দেখলাম যে আমার বাবা আর কি, তো কিছুতেই ওখানে শিফট হবে না, বয়স্ক লোকরা নিজেদের জায়গা ছাড়ে না। আর আমারও দেখলাম যে আমাকে এমন একটা জায়গায় আমি চলে গেলাম যে এখন বয়স হচ্ছে বাবার, তো আমাকে অ্যাকচুয়ালি বাড়ির খুব কাছে থাকতে হবে, মানে অলমোস্ট এভরি উইকেন্ডে যাওয়ার একটা পসিবিলিটি দরকার। তো তো দেখলাম কি করা যায় এখন, তো খোঁজ শুরু করলাম। এবার আইআইটি খড়গপুরে তো আমি ভাবতাম শুধু কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টটাই একটা আছে, কিন্তু তারপর সেখানে অলরেডি অ্যাকচুয়ালি অনেক ফ্যাকাল্টি হয়ে গেছে, তো রিকোয়ারমেন্টটা কম, মানে। তো তখন আমাকে লোকজন বললো, খড়গপুরের লোকজনই বললো যে আরো ডিপার্টমেন্ট আছে, আরো সেন্টার আছে, সেখানে অ্যাপ্লাই করো। তো এরকম ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিং, এখানে একটা টক দিতে এসেছিলাম, এই ডিপার্টমেন্টটা, আমার ডিপার্টমেন্টের নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো এটা আচ্ছা। অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট, ডেটা সায়েন্স আর প্রোডাকশন যে ডিপার্টমেন্ট গুলো হয়, হুম, তার একটা কম্বিনেশন টাইপের একটা। আচ্ছা। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা অ্যাকচুয়ালি স্টাডিটা অ্যাকচুয়ালি বিদেশে বেশি আছে, ইন্ডিয়াতে খুব কম, এখন শুরু হচ্ছে। তো বেসিক্যালি তো তখন আমাকে এখানকার যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনিও বললেন যে না, তুমি অ্যাপ্লাই করো। মানে আমার কাজটা বেসিক্যালি একটু এআই ঘেঁষা কাজ, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, বিগ ডেটা, এইসবের অ্যাপ্লিকেশন আর কি, অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কাজ, আচ্ছা। ইন্ডাস্ট্রিয়াল প্রবলেমস এর জন্য। বলে তোমাকে খুবই দরকার, তুমি চলে আসো, তোমার রিলেটেড খুব কাজ আছে। এবার আমাদের খুব দরকার তোমার মতো লোক, যে একটু এআই ফেআই, কম্পিউটার সায়েন্সের ব্যাপারটা আমাদেরকে বলতে পারবে, হেল্প করতে পারবে। তো আমি বললাম ঠিক আছে, আমাকে তো যেতেই হবে কলকাতা, তো সে যেই ডিপার্টমেন্ট হোক না কেন। তো আমি এই জন্য খড়গপুরে অ্যাপ্লাই করলাম, করে আহ মোটামুটি 2024-এর জানুয়ারিতে অফারটা পেলাম। এবার ইন দা মিনওয়াইল আমি ভিলাই এর পার্মানেন্ট ক্যাম্পাসে চলে এসেছিলাম, কিন্তু সব ছেড়েই আর কি আলটিমেটলি চলে এলাম, যে আমার ওখানে বাড়ি ঘর সব ছেড়ে আবার শিফট করলাম, পাইনি। কি- আহ, এবার খড়গপুরে তো এখানে আমি আছি মোটামুটি এই 31শে মে থেকে এখানে শিফট হয়েছি।
তো এখানে আমি আছি। এবার আমার সুবিধাটা হচ্ছে যে এভরি উইকেন্ড অলমোস্ট প্রায় চলে যেতে পারি 3.5 ঘন্টা গাড়ি চালিয়ে, আর নয়তো ট্রেন তো আছে। তো আচ্ছা। এই হচ্ছে লাস্ট ব্যাপার। আর এখানে আমি এখন মোটামুটি, হ্যাঁ। তো লাস্ট তোমার আহ আর কি সেই বাড়ির কাছে থাকাটা লাস্টে আর কি হয়ে গেল। এখান থেকে তো আর যাওয়ার কোনো হয়ে আইআইটিতে গেল, যাওয়ার চান্স নেই। আর তো বাড়ির সেইটাই কাছে কোনো সেইটাই। আইআইটি নেই। এর থেকে আর কি বাড়ির হবে, কাছে তো আর নেই। এর থেকে আর কিছু হওয়ার চান্সই নেই। এবার ঠিক। যদি একটা কলকাতায় ব্রাঞ্চ করে, তাহলে সেখানে আমি শিফট করবো। তাহলে ওখানে এপ্লাই করে দেওয়া। ঠিক, ঠিক। বাহ! এবার খুব সেই হচ্ছে ইন্টারেস্টিং। ব্যাপার। তো হ্যাঁ, তারপর আমার আর আমার ফ্যামিলি বলতে গেলে আমার ওয়াইফ আছে, আর আমার ছেলে এখন 4.5 বছর বয়স। তো ও এখানে স্কুলিং করে, বা এই যে KG 1-এ। আচ্ছা, আর আমি এখানে পড়াই, সাবজেক্ট পড়াই হচ্ছে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ডেটা সায়েন্স, প্রোগ্রামিং ইন পাইথন ফর ডেটা সায়েন্স, এইসব গুলো। কারণ আমি আমি একজন আর কি, আর একজন ম্যাডাম আছেন, আমরা আইটির বা কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড বলা লোক, আমরা এই দুজন রয়েছি। তো এখন তো ডেটা